সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে কথা বলবো যে বাংলাদেশের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টকে নিয়ে, এই গভর্নমেন্টের উপর মানুষের প্রত্যাশা নিয়ে। কারণ হচ্ছে যে এই সরকার ইতিমধ্যে যে তাদের যে 100 দিন আছে এই 100 দিন অতিক্রম করেছে। এই জন্য মানুষ অ্যানালাইসিস করছে যে এই 100 দিনে এই সরকারের সফলতা কী এবং এই সরকারের ব্যর্থতা কী। প্রথমত বলবো যে ছাত্র গণ অভ্যুত্থানের পর এই সরকারের উপর জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা বেশি। এই জন্য অনেকে আগে কে কী করলো এটা দেখার বিষয় নয়, এখন তারা কি করছে, তারা আরও কতটুকু বেটার করছে এটা নিয়ে মানুষ অ্যানালাইসিস করছে। এখন আপনি যদি এই গত 100 দিনে যদি তাদের যদি সফলতার দিকে যদি তাকাই, তাহলে মোটা দাগে কয়েকটা জিনিস সামনে আসবে। এটা হচ্ছে তারা এখন পর্যন্ত সবাই এটা স্বীকার করে যে এই উপদেষ্টারা হচ্ছে যে করাপশন ফ্রি, আপাত দৃষ্টিতে বলা যায় যে তারা নিজেরা দুর্নীতি করে না। আগে যারা ছিল বিভিন্ন সরকারে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তাদের হয়তো এখন যারা আছে তাদের হয়তো আরও বেশি কাজ করার প্রতি মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু করাপশনের বিষয়ে অনেকে বলছে যে না, তাদের ওই ধরনের কোনো একটা টেন্ডেন্সি আমরা দেখি নাই যে উপদেষ্টাদের মধ্যে তারা তারা দুর্নীতি পরায়ণ না, তারা সৎভাবে চালানোর চেষ্টা করছে, এই ধরনের একটা কথা মানুষ বিশ্বাস করে। আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারের যে 100 ডেজের যে যদি আমরা যদি সাফল্যের যদি আরও যদি বিস্তারিত অ্যানালাইসিস করি, এটা হচ্ছে যে গত সরকারের আমলে অনেক বিদেশি ঋণ ছিল বাংলাদেশে, তারা বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন জিনিস করতে গিয়ে অনেক ঋণ ছিল, এবং এখন তারা এসে তাদের প্রায় $2 মিলিয়ন মতো ঋণ তারা পরিশোধ করেছে। এবং কি শোনা যাচ্ছে যে তারা রিজার্ভে হাত না দিয়ে, এবং কি বৈদেশিক মুদ্রার রিজার্ভও, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, ওই রিজার্ভও তারা বাড়িয়েছে। এটা তাদের একটা সফলতা আমি মনে করি। আরেকটা সফলতা আমি মনে করি যে প্রায় 10টা থেকে 11টা ব্যাংকের আর্থিক অবস্থা খুবই নাজুক। আমরা জানি যে একটা শিল্প গোষ্ঠী প্রায় অনেক টাকা, বাংলাদেশের অনেক টাকা বা আরও অনেকে তারা জড়িত আছে, তারা বাংলাদেশের টাকা পাচার করে দিয়েছে। এবং বাংলাদেশের যে গভর্নর আছে উনি টাকা না চাপিয়ে অন্য আন্তঃব্যাংক থেকে টাকা ধার দিয়ে ক্রাইসিস মোকাবেলার চেষ্টা করছে। আমরা জানি যে যদি টাকা চাপানো হয় তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, অর্থনৈতিক ভাষা যেটাকে বলে যে ইনফ্লেশন, ওইটা বাড়বে। এজন্য নগদ টাকা ছাপানোর পক্ষে না, এটা একটা ভালো দিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যর্থতার কথা অনেকে যেটা আলোচনা করে যে যেহেতু প্রত্যাশা বেশি, অনেকে মনে করে যে আরো বেটার কিছু করা উচিত ছিল, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে যে অনেকে আরেকটা বলে যে যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছে তাদের দিকে আরো অধিক দৃষ্টি দেওয়া উচিত ছিল। সরকারের তরফ থেকে যেটা বলছে যে নানান আমলাতান্ত্রিক বিভিন্ন কারণে আমাদের প্রচেষ্টা ছিল, হয়তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে করতে পারিনি। আর একটা হচ্ছে যে আমরা জানি যে প্রফেসর ইউনূস গতকালকে উনি যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, যে ভাষণের যে মূল কথা এটা হচ্ছে উনি বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আমাদের সামনে একটা সুযোগ এসেছে সংস্কারের, এই সুযোগ আর কখনো হয়তো নাও আসতে পারে। তাহলে আমরা নির্বাচন তো যে কোনো কেউ দিতে পারে, যে কোনো সময় একটা নির্বাচন দিতে পারে। যদি আমরা যদি অর্থবহ যদি সংস্কার যদি না করি তাহলে তো ওই নির্বাচনের কোনো দাম নাই। দর্শক, আমি ওনার কথার সাথে একমত যে যদি আমরা যদি কাঙ্ক্ষিত রাষ্ট্রের যদি কাঙ্ক্ষিত সংস্কার যদি না হয় তাহলে যেন তেন একটা নির্বাচন দিয়ে তো না লাভ নাই। আর একটা উনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে 20টি দেশের যে রাষ্ট্রদূত আছে তারা অনেকের বাংলাদেশে হাই কমিশন নাই, আমরা জানি তারা দিল্লিতে থাকেন, তারা একযোগে সরকারের সাথে
মানে প্রফেসর ইউনূস সরকারের সাথে কাজ করার জন্য তারা মুখিয়ে আছে। এই জন্য তারা একযোগে দিল্লি থেকে বাংলাদেশে আসবে এবং কি প্রফেসর ইউনূসের সাথে দেখা করার জন্য। অতীতে এমনটা আর হয়নি। তো আমি মনে করি যে সফলতা যাই থাকুক, তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। উপদেষ্টাদের মধ্যে যারা আছে, কিছু উপদেষ্টা নিয়োগ নিয়ে মানুষের মধ্যে সমালোচনা আছে, আশা করি তাদের কাজের মধ্য দিয়ে তারা এটা ওভারকাম করতে পারবে এবং এই সরকারের আরও ভালো কাজ করে তারা আরও মানুষের আরও বেশি প্রশংসা অর্জন করবে এবং কি তাদের সফলতার উপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।